স্টুডেন্টরা, আজকে আমরা আবার ইন্ডিয়ান পলিটি দেখে নেব। ঠিক আছে, ইন্ডিয়ান পলিটিতে আজকে আমরা পড়বো পার্ট 2। কোন পার্ট পড়বো? পার্ট 2। পার্ট 1 আমি অলরেডি পড়ে ফেলেছি, পার্ট 2 পড়াবো। ঠিক আছে, আজকে পার্ট 2তে কটা আর্টিকেল আছে? আর্টিকেল কতগুলো আছে? 5 থেকে 11। ঠিক আছে, 5 থেকে 11খানা আর্টিকেল আছে। সামনে যত এক্সাম আসছে তার জন্য কিন্তু পলিটি খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখতে হবে। আর সামনে মিসেলিনিয়াস এক্সাম আসছে, তার জন্য কিন্তু এই পার্টটা তোমরা সবাই দেখে যাবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন কমন করে। আচ্ছা, আর্টিকেল পার্ট 2 এর মধ্যে কী কী আর্টিকেল আছে? 5 থেকে 11। কতগুলো আর্টিকেল আছে? 5 থেকে 11খানা আর্টিকেল আছে। তো 5 থেকে 11খানা আমরা আর্টিকেল দেখব। আর এই পার্ট 2 কিসের কথা বলছে? কিসের কথা? কেন পার্ট 2 দিয়ে রাখা হলো? পার্ট 2 বলছে নাগরিকতার কথা। নাগরিকতা, ঠিক আছে, অর্থাৎ সিটিজেনশিপ। ইংলিশে যদি আমি বলি তাহলে সিটিজেনশিপ। কিসের কথা বলা হচ্ছে? সিটিজেনশিপ। এবার যখনই সিটিজেনশিপ কথাটা আসছে, তার মানে কোথাও না কোথাও এটা বোঝাচ্ছে যে আমরা ইন্ডিয়ার যে সিটিজেন বা ভারতের যে সিটিজেন, সেটা আমরা কিভাবে হব, সিটিজেন কিভাবে হব, তাই তো? তো এই আর্টিকেল 5 থেকে 11তে ঠিক এইটাই বলা হয়েছে যে কে ইন্ডিয়ার সিটিজেন হবে। ঠিক আছে, কে ইন্ডিয়ার সিটিজেন হবে এবং কিভাবে হবে, কি তার কাছে কি বলবো প্রুফ থাকলে বা তার কাছে কি কোয়ালিফিকেশন থাকলে সে ইন্ডিয়ার সিটিজেন হতে পারবে, এটা আমরা দেখে নেব। তো প্রথম আর্টিকেল নিয়ে আমরা কাজ করি। প্রথম আর্টিকেল হচ্ছে আর্টিকেল 5। ঠিক আছে, প্রথম আর্টিকেলের নাম কি? আর্টিকেল 5। আর্টিকেল 5। ঠিক আছে, প্রথম যে আর্টিকেলটা নিয়ে আমরা কাজ করব সেটা হলো আর্টিকেল 5। আচ্ছা, গল্প যেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950-এ কি হয়? ভারতের সংবিধান লাগু করা হয়। ঠিক আছে, এই দিন ভারতে সংবিধান লাগু করা হলো। এবার সেই সময় অনেক ব্রিটিশও কিন্তু ইন্ডিয়াতেই ছিল, ইংরেজরা অনেক ইন্ডিয়াতেই ছিল। তো ভারতীয়দের জন্য এটা স্পেসিফাই করা দরকার ছিল ঠিক কে ভারতের নাগরিক। কারণ সেই সময় অনেক বিদেশিও ভারতে আছে, ব্রিটিশরা আছে, ইংরেজরা আছে, তারাও বলবে চলো আমরাও তো ভারতের নাগরিক। ঠিক আছে, আমরা তো ভারতেই থাকি, আমরা হচ্ছে ভারতীয় নাগরিক। তাই জন্য পরিষ্কার স্পষ্ট করা হয় আর্টিকেল 5-এ যে কে ভারতের নাগরিক। ঠিক আছে, এর জন্য 3খানা বিধি বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? কিছু বিধি বলা হয়ে থাকে। ঠিক আছে, কিছু জিনিস স্পেসিফাই করা হয়। কি বলা হয়েছে? যাদের জন্ম ভারতে হয়েছে, কি হয়েছে? যাদের জন্ম বা বার্থ কোথায় হয়েছে? ভারতে হয়েছে, তারা বাই ডিফল্ট ভারতের নাগরিক। ঠিক আছে, যাদের জন্ম ভারতে হয়েছে তারা অলরেডি কি ভারতের নাগরিক। একদম পাতি একখানা নিয়ম বানিয়ে দিল। এক্ষেত্রে কি হলো? যারা ব্রিটিশ তাদের জন্ম ভারতে হয়নি, ঠিক আছে, তাদের জন্য তারা ভারতের নাগরিক হলো না, ছাটিয়ে দেওয়া গেল তাদেরকে। ঠিক আছে, ছেড়ে দেওয়া গেল। তাহলে যাদের জন্ম ভারতে হয়েছে তারা হয়ে গেল ভারতের নাগরিক। ঠিক আছে, আচ্ছা, এটা হলো প্রথম। আর আরেকটা কি রাখা হলো? আরেকখানা বলা হলো যাদের মাতা পিতার জন্ম ভারতে হয়েছে 1950 সালের আগে। যাদের মাতা পিতার জন্ম ভারতে হয়েছে 1950 সালের আগে। কত সালের আগে? কারণ 1950-এ সংবিধান লাগু করা হয়, তো এটাকে কাট অফ ডেট রাখা হয়। ঠিক আছে, তাহলে বলা হলো যাদের মাতা পিতার জন্ম 1950 সালের আগে ভারতে হয়েছে, কিন্তু তারা যদি এখন কোনো সূত্রে বিদেশে থাকে, তাহলেও সেই ক্ষেত্রে তারা ভারতীয় নাগরিক হয়ে যাবে। তারা ভারতীয় নাগরিক হয়ে যাবে। অর্থাৎ যাদের জন্ম ডাইরেক্টলি ভারতে হয়েছে তারা তো ভারতের নাগরিকই। আর এখন যারা বিদেশে আছে কিন্তু 1950-এর আগে তাদের মাতা পিতার জন্ম ভারতে হয়ে গেছে, কিন্তু তখন তারা হয় কর্মসূত্রে বা পড়াশোনার সূত্রে বিদেশে আছে, তাদেরকেও কিন্তু ভারতীয় নাগরিকই ধরা হবে। ঠিক আছে, তাদেরকেও ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে। বোঝা গেল? আরেকটা কি বলা হলো 26শে জানুয়ারি 1950, অর্থাৎ সংবিধান লাগু হওয়ার আগে 5 বছর, কতদিন? 5 ইয়ার্স বা 5 বছর যদি কেউ ভারতে থেকে থাকে, ঠিক আছে, যদি কেউ ভারতে থেকে থাকে তাহলে সে ভারতীয় নাগরিক হয়ে যাবে। বোঝা গেল? কি বলেছে এখানে? যাদের জন্ম ভারতে হয়েছে
এবার আরেকটা কি বলেছে, 1950 সাল, 1950 সালের আগে বা 26শে জানুয়ারি 1950-এর আগে, অর্থাৎ সংবিধান লাগু হওয়ার আগে বা কি বলবো 1950-এর আগে, এই সালটার আগে যাদের মাতা পিতার জন্ম ভারতে হয়েছে কিন্তু তাদের ছেলেপিলেরা এখন বিদেশে আছে, হয় কর্মসূত্রে আছে বা পড়াশোনা সূত্রে আছে, তাদেরকে ভারতীয় নাগরিক মানা হবে, ঠিক আছে। এবং আরেকটা কি বলা হয়েছে, 1950 সালের আগে যারা 5 বছর কন্টিনিউয়াসলি ভারতে থেকেছে তারা কিন্তু ভারতীয় নাগরিক হবে। অনেক বিদেশি কি করেছে, ভারতে এসছে 1-2 বছর থেকেছে চলে গেছে, আবার 1-2 বছর থেকেছে আবার চলে গেছে বিদেশে, তাই তারা কন্টিনিউয়াসলি ভারতে থাকলো না, তাই না তারা এটাতে এলিজিবল হলো, না তারা এটাতে এলিজিবল হলো, না বিদেশিরা এটাতে এলিজিবল হলো। তো আমরা আর্টিকেল 5 দেখে নিলাম, আর্টিকেল 5-এ কি কি বলা হয়েছে সেটা আমরা বুঝে নিলাম। এইবার আমরা দেখব আর্টিকেল 6, ঠিক আছে। প্রতিটা আর্টিকেল কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটা আর্টিকেল থেকে কোশ্চেন দিতে পারে, কোথা থেকে কোশ্চেন দেবে আমরা তো জানি না, কিন্তু আমাদের ভালোভাবে পড়ে যেতে হবে সব কিছু, ঠিক আছে, পরীক্ষার জন্য, যাতে আমাদের আটকাতে না পারে কোনো কিছুতে। তো আর্টিকেল 6-এ কি বলা হয়েছে, আর্টিকেল 6-এ বলা হয়েছে যে পাকিস্তান থেকে যারা ভারতে এলো, পাকিস্তান থেকে যারা ভারতে এলো তাদের জন্য 16 জুলাই 16ই জুলাই 1948 সাল, 1948 সালে একটা পারমিট নিয়ম চালু করা হলো। কি চালু করা হলো, পারমিট নিয়ম, পারমিট, ঠিক আছে, পারমিট নিয়ম চালু করা হলো, পারমিট নিয়ম চালু করা হলো, ঠিক আছে। 16ই জুলাই 1948 সালে পারমিট নিয়ম চালু করা হলো। অর্থাৎ কেউ যদি ইন্ডিয়া থেকে পাকিস্তান যেতে চায় অথবা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসতে চায়, দুটো কাজে, অর্থাৎ ইন্ডিয়া থেকে পাকিস্তান অথবা পাকিস্তান থেকে ইন্ডিয়া যদি কেউ যেতে চায় তাহলে তাকে লিখিয়ে নিয়ে যেতে হবে, এই পারমিট নিয়মে লিখিয়ে নিয়ে যেতে হবে। তাকে কী করতে হবে, লেখাতে হবে যে আমি ভাই যেতে চাই, ঠিক আছে, ওই দেশে, তাকে এই পারমিট নিয়মে লিখাতে হবে, লিখিয়ে নিয়ে যেতে হবে, লিখালে তবেই সে যেতে পারবে, লিখিয়ে নিয়ে সে যেতে পারবে, ঠিক আছে। তো ইন্ডিয়াতে কি করা হলো, পারমিট নিয়ম চালু করা হলো, ঠিক আছে। কত তারিখে চালু করা হলো, 16ই জুলাই 1948, সরি 16 না, এটা 19শে জুলাই, এটা 16 না, এটা হচ্ছে 19শে জুলাই চালু করা হয়েছিল, ঠিক আছে, 19শে জুলাই, একটু কারেক্ট করে নেবে, 19শে জুলাই 1948 সালে, ঠিক আছে। 19শে জুলাই 1948 সালে পারমিট নিয়ম চালু করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ইন্ডিয়া থেকে যদি কেউ পাকিস্তান যেতে চায় অথবা পাকিস্তান থেকে যদি কেউ ইন্ডিয়াতে আসতে চায় তাহলে তাকে এই পারমিট নিয়ম অনুযায়ী লিখাতে হবে, লিখিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এবং আর্টিকেল 6-এ পাকিস্তান থেকে যারা ভারতে আসতে চেয়েছিল তাদের জন্য বলা হয়েছিল, আর্টিকেল 6-এর মাধ্যমে যারা পাকিস্তান থেকে ভারতে আসতে চাইলো তাদের জন্য বলা হলো, যদি কেউ এই 19শে জুলাই 1948, যদি কেউ 19শে জুলাই 1948 অর্থাৎ পারমিট নিয়মের আগে, অর্থাৎ পারমিট নিয়মের আগে ভারতে এসে গিয়ে থাকে তাহলে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, কোনো চাপ নেই, ঠিক আছে, বিন্দাস পেয়ে যাবে ভারতীয় নাগরিকত্ব, নিয়ে ভারতীয় নাগরিকত্ব এবার মজা কর, ঠিক আছে। কিন্তু যদি 19শে জুলাই 1948 অর্থাৎ পারমিট নিয়ম চালু হওয়ার পরে আসে, এটা যদি আগে এলে কি হয়ে যাচ্ছে, নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, ঠিক আছে, পেয়ে যাচ্ছে। কিন্তু যদি পরে আসে পারমিট নিয়ম চালু হওয়ার তাহলে তাকে 6 মাস ওয়েট করতে হবে, কতদিন, 6 মাস ওয়েট করতে হবে, ঠিক আছে। পারমিট নিয়ম চালু হওয়ার পরে এলে তাকে 6 মাস ভারতে ওয়েট করতে হবে, ভারতীয় তর তালিকা শিখতে হবে, তবে গিয়ে সে ইয়ে পাবে, কি বলে, সিটিজেনশিপ পাবে, ঠিক আছে, ভারতীয় নাগরিকত্ব পেতে পারবে, বোঝা গেল। তাহলে এখানে কি বলা হয়েছে, 19শে জুলাই 1948 আর্টিকেল 6 দ্বারা একটা পারমিট নিয়ম চালু করা হলো, যেখানে বলা হলো এই নিয়মে এই যদি কেউ ইন্ডিয়া থেকে পাকিস্তান যেতে চায় অথবা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে আসতে চায় তাকে লিখিয়ে যেতে হবে, প্রথম কথা। আর একটা কথা কি বলা হয়েছে, এই পারমিট নিয়ম আগে যারা পাকিস্তান থেকে চলে এসছে ইন্ডিয়ায় তারা নাগরিকত্ব পেয়ে যাবে, ইন্ডিয়ার নাগরিকত্ব, কিন্তু যারা পরে এসছে তাদের 6 মাস ওয়েট করে যেতে হবে। তোমরা ভাই দাঁড়াও, এবার একটু ইন্ডিয়ার ব্যবস্থাপনা শেখো, তারপরে তোমাদেরকে আবার আমরা ইন্ডিয়ার বানাবো, ঠিক আছে, ইন্ডিয়ান সিটিজেনশিপ দেবো, এটা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা 5 আর 6 আমরা দেখে নিলাম। এবার দেখে নেবো আর্টিকেল 7-এ কি বলা হয়েছে, ঠিক আছে। এবার আমরা দেখে নেবো আর্টিকেল 7। আর্টিকেল 7-এ বলা হয়েছে ভারত থেকে অনেক লোক স্বাধীনতার পূর্বে, কেউ ছিল 1947 সালে স্বাধীনতার জাস্ট পূর্বে অনেক লোক পাকিস্তান চলে গেছিল, ঠিক আছে, কিন্তু পাকিস্তানের অরাজকতার কারণে যারা পুনরায় ভারতে ফিরতে চায়,
ঠিক আছে। কিন্তু পাকিস্তানের অরাজকতার কারণে যারা পুনরায় ভারতে ফিরতে চায় তাদেরকে কিভাবে নাগরিকত্ব দেওয়া হবে সেই ব্যাপারে আর্টিকেল 7-এ বলা হয়েছে। অর্থাৎ কি স্বাধীনতার জাস্ট আগে যারা পাকিস্তানে চলে গেছিল দেশভাগের আগে, কিন্তু পাকিস্তানের অরাজকতার কারণে, কারণ ওরা তো অরাজকতাই ছড়ায় লাইফে, ওদের তো আর কিছু নেই, ওদের তো মোটেই হচ্ছে জঙ্গি তৈরি করা, ঠিক আছে। যাই হোক, অরাজকতার কারণে যদি কেউ পাকিস্তান থেকে আবার ইন্ডিয়াতে ফেরত আসতে চায়, যারা বুঝে গেছে যে হ্যাঁ আমাকে ইন্ডিয়াতেই থাকতে হবে, মানে এই দেশে থাকতে পারবো না, পাকিস্তানে থাকতে পারবো না, বেস্ট হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের ভারতবর্ষ, সেই ভারতে যখন আবার তারা ফিরতে চাইলো, যারা বুঝতে পারলো, তাদের জন্য একটা নিয়ম চালু করা হলো। তাদেরকে বলা হলো হ্যাঁ তোমরা আমাদের দেশে স্বাগত, বসুন্ধরা কুটুম্বকম আমাদের দেশ, তো আমাদের দেশে স্বাগত করা হলো। কিন্তু তাদেরকে বলা হলো 6 মাসের 6 মান্থের রেজিস্ট্রেশনের পদ্ধতির মাধ্যমে তাদেরকে যেতে হবে, অর্থাৎ তাদের 6 মাস ওয়েট করতে হবে, তারপরে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, ঠিক আছে। অর্থাৎ স্বাধীনতা জাস্ট আগে যারা চলে গেছিল পাকিস্তানে, কিন্তু পাকিস্তানের অরাজকতার কারণে তারা ইন্ডিয়াতে ফিরে আসে, তাদেরকে আমরা গ্রহণ করে নিই এবং 6 মাস ওয়েট করি, তাদেরকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হয় ভারতের তরফ থেকে, ঠিক আছে। তাহলে আমরা আর্টিকেল 7 দেখে নিলাম, যেখানে বলা হলো রেজিস্ট্রেশনের মাধ্যমে 6 মাসের রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদেরকে কী করে দেওয়া হবে, যারা পাকিস্তান থেকে ভারতে আবার পুনরায় ফিরে এসেছে অরাজকতার জন্য, পাকিস্তানের অরাজকতার জন্য, তাদেরকে আবার ভারতীয় সিটিজেন বানানো হবে 6 মাসের রেজিস্ট্রেশনের মাধ্যমে। এবার আমরা দেখে নেব আর্টিকেল নাম্বার 8, ঠিক আছে। কোন আর্টিকেল দেখবো? আর্টিকেল 8 দেখবো, ঠিক আছে। আর্টিকেল 8, আর্টিকেল 8-এ কি বলা হয়েছে? আর্টিকেল 8 খুব সিম্পল জিনিস। এখানে কি বলা হয়েছে, ভারতের বাইরে যদি কোনো ব্যক্তি কর্মসূত্রে যায়, ঠিক আছে, ভারতের বাইরে যদি কোনো ব্যক্তি কর্মসূত্রে যায়, তাহলে তার বাচ্চা বা বেবি যখন হবে বাইরে গিয়ে যদি তার বেবি হয়, যখন সেই বেবি বাই ডিফল্ট কী হয়ে যাবে, ভারতের নাগরিক হয়ে যাবে, ঠিক আছে। সেই ছোটু কী হয়ে যাবে, ভারতের নাগরিক হয়ে যাবে, ভারতের নাগরিক হয়ে যাবে, ঠিক আছে। যদি তার বাবা মা মধ্যে কোনো একজন ভারতীয় নাগরিক হয়, ঠিক আছে, যদি তার বাবা মা কী হয়, ভারতীয় নাগরিক হয়, তাহলে সেই বেবিকে কী করে দেওয়া হয়ে যাবে, ভারতের নাগরিক করে দেওয়া যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি কর্মসূত্রে দেশের বাইরে গেল, সেখানে গিয়ে তার বেবি হলো, বাচ্চা হলো, তাহলে কী হবে, সেই বাচ্চা বাই ডিফল্ট ভারতের নাগরিক হয়ে যাবে, যেহেতু তার মাতা এবং পিতা ভারতের নাগরিক, তাই জন্য, ঠিক আছে। এটা আর্টিকেল 8-এ বলা হচ্ছে, তেমন কিছু নেই। ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 9। আর্টিকেল নাম্বার 9 হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাকে স্টার মানে লিখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় আর্টিকেল নাম্বার 9 থেকে, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 9 থেকে কিন্তু কোশ্চেন দেয়। আর্টিকেল নাম্বার 9 কিসের পুষ্টি করে? একক নাগরিকতার পুষ্টি করে, ঠিক আছে। কার পুষ্টি করে? একক নাগরিকতা, একক নাগরিকতা। অর্থাৎ আমরা জানি, আমরা ইন্ডিয়ানরা, ভারতীয়রা হচ্ছে একক নাগরিকত্ব, ঠিক আছে, সিঙ্গেল সিটিজেনশিপ পাই, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি অন্য কোনো দেশের সিটিজেনশিপ গ্রহণ করে নিই, সেই ক্ষেত্রে আমাদের সিটিজেনশিপ ইনভ্যালিড হয়ে যাবে, অর্থাৎ ইন্ডিয়ার সিটিজেনশিপ ইনভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ আমরা কেবল এবং কেবলমাত্র ইন্ডিয়ারই সিটিজেনশিপ রাখতে পারি, অন্য আর কোনো দেশের সিটিজেনশিপ আমরা রাখতে পারি না, ঠিক আছে। অর্থাৎ আমরা সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে। তার মানে আর্টিকেল নাম্বার 9 বলা হয়েছে, কোনো ভারতীয় ব্যক্তি যদি বিদেশের নাগরিকত্ব নিয়ে নেয়, তাহলে তার সিটিজেনশিপ সেখানেই খতম করে দেওয়া হবে, তার সিটিজেনশিপ এখানেই খতম করে দেওয়া হবে, মানে ভারতীয় নাগরিকত্ব ওখানেই বর্জিত হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বিদেশের নাগরিকত্ব নিয়ে নিল, তাহলে তার ভারতীয় নাগরিকত্ব ওখানেই খতম। অর্থাৎ আর্টিকেল 9 কার পুষ্টি করছে? একক নাগরিকতার পুষ্টি করছে। আর্টিকেল 9 কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। আর্টিকেল 9 বোঝা গেল। এরপর হচ্ছে আর্টিকেল 10, আর্টিকেল 10। কতগুলো আর্টিকেল আছে? 5 থেকে 11 অবধি। এরপরে আমরা কি দেখবো? আর্টিকেল 10, আর্টিকেল 10। আর্টিকেল 10-এ কি বলা হয়েছে? আর্টিকেল 10-এ কি বলা হয়েছে? আর্টিকেল 10-এ বলা হয়েছে, কোনো ব্যক্তির নাগরিকত্ব ততক্ষণ থাকবে যতক্ষণ সে কোনো দেশ বিরোধী কাজ করবে না, ঠিক আছে। যদি সে কোনো দেশ বিরোধী কাজ করে দেয় বা দেশদ্রোহিতা করে, তার নাগরিকত্বকে খতম করে দেওয়া হবে, তার নাগরিকত্ব বর্জন করে দেওয়া হবে, ঠিক আছে। তুমি দেশে থাকো, দেশের নিয়মকানুন মেনে থাকো, ঠিক আছে। দেশের এগেনস্টে কিছু বলা যাবে না, দেশ বিরোধী কাজ করা যাবে না, ঠিক আছে। তাহলে কেউ যদি দেশ বিরোধী কোনো কাজ করে, দেশের কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, দেশ বিরোধী কাজ মানে কি? দেশেরই কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য শত্রুপক্ষকে জানিয়ে দিল, তার নাগরিকত্ব ওখানে, সে তাহলে দেশদ্রোহী ডিক্লেয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাকে তার নাগরিকত্ব বর্জন করে দেওয়া হবে, ঠিক আছে। তা এটা আর্টিকেল 10 ওয়ার্নিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেশদ্রোহী হলে তার নাগরিকত্ব কিন্তু থাকবে না। এবার আমরা দেখে নেবো আর্টিকেল 11, ঠিক আছে। কত নম্বর আর্টিকেল দেখবো? আর্টিকেল 11।
আর্টিকেল 11 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর্টিকেল 11 কিন্তু খুব কোশ্চেন দেয় এখান থেকে, ইম্পর্টেন্ট। যেগুলো আমি স্টার মারছি, যে পয়েন্টগুলো, সেগুলোর থেকে কোশ্চেন হয়, ঠিক আছে। আর্টিকেল 11-এ কি হয়েছে? আর্টিকেল 11-এ বলা হয়েছে নাগরিকতা সম্বন্ধিত আইন, ঠিক আছে। নাগরিকতা সম্বন্ধিত কি আইন বা ল বানানোর অধিকার কার থাকবে? সংসদের থাকবে। সংসদ কোশ্চেন দেয়, নাগরিকতা সম্বন্ধিত আইন বানানোর অধিকার কার থাকে? সংসদের থাকে, ঠিক আছে। কার থাকে? সংসদের থাকে। এবং এবং কোন মিনিস্ট্রি দ্বারা এই ল বানানো হয়? কোন মন্ত্রণালয় দ্বারা এই আইন বানানো হয়? অর্থাৎ সিটিজেনশিপের যে কোনো আইন আছে সেটা কোন মন্ত্রণালয় হ্যান্ডেল করে? সেটা হচ্ছে হোম মিনিস্ট্রি বা গৃহ মন্ত্রণালয়। কে হ্যান্ডেল করে? হোম মিনিস্ট্রি বা গৃহ মন্ত্রণালয় দ্বারা সিটিজেনশিপ সম্বন্ধিত যে কোনো আইনকে দেখা হয়ে থাকে, যে কোনো লকে দেখা হয়ে থাকে, সেটা আর্টিকেল 11-ই বলা হয়েছে। অর্থাৎ আর্টিকেল 11-ই কি বলা হয়েছে? আইন বা ল পাস করার ক্ষমতা, সিটিজেনশিপ সম্বন্ধিত যে কোনো আইন পাস করার ক্ষমতা কার থাকে? সংসদের থাকে, ঠিক আছে। এবং কোন মিনিস্ট্রি দ্বারা এই আইন পাস করা হয়? হোম মিনিস্ট্রি দ্বারা বা গৃহ মন্ত্রণালয় দ্বারা। দুটোই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। অর্থাৎ সিটিজেনশিপকে যদি বদলাতে হয়, চেঞ্জ আনতে হয়, সিটিজেনশিপে কিছু যদি অ্যামেন্ড করতে হয়, সংসদ কথা তুলতে পারে এবং আইন বানাতে পারে হোম মিনিস্ট্রি, ঠিক আছে। বোঝা গেল? খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল। এবার যেটা বুঝতে হবে, প্রথম যে সিটিজেনশিপ অ্যাক্ট সেটা কবে পারিত হয়েছিল? ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট পারিত হয়েছিল 1955 সালে। কত সালে? ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট, প্রথম সিটিজেনশিপ অ্যাক্ট পারিত হয় কত সালে? 1955 সালে। কোশ্চেন দেয়, ঠিক আছে। কত সালে পারিত হয়েছিল? 1955 সালে। এবং কি কি ছিল এর মধ্যে সেটাও আমরা জানবো, কি কি ছিল এর মধ্যে। তবে আরেকটা জিনিস এর আগে আমাদের জানা দরকার, এটা ছিল প্রথম সিটিজেনশিপ অ্যাক্ট, কি 1955 সালে, ঠিক আছে। কিন্তু আমরা জানি সময়ের সাথে সাথে সব কিছুই বদলানোর দরকার হয়ে থাকে, ঠিক আছে। সব রীতি রিওয়াজ কি হয়? সময়ের সাথে সাথে বদলে যায়, ঠিক আছে। তাই জন্য আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে, যাতে সময়ের সাথে সাথে কিছু চেঞ্জ করতে হয় তার ক্ষমতা রেখে দেওয়া হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর ফলস্বরূপ পরবর্তীতেও সিটিজেনশিপ অ্যাক্ট কিন্তু অ্যামেন্ড করা হয়েছে, অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্ট আবার বানানো হয়েছে। অর্থাৎ মনে হলো এই লটা খারাপ লাগছে আজকের দিন, আজ থেকে 20 বছর পরে নতুন ছেলেপিলেরা আর মানবে না, ঠিক আছে, এই জিনিসটাকে। তো তাদের মতো করে চেঞ্জ করতে হবে, স্বাভাবিক। যেমন সময় এগোবে তার মতো করে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। সেই ফ্লেক্সিবিলিটি আমাদের কনস্টিটিউশনে রাখা হয়েছে। তাই জন্য প্রথম অ্যাক্ট তো 1955 সালে হয়েছিল, কিন্তু এটাকেই প্রথমবারের জন্য অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 1986 সালে। এবার যদি কোশ্চেন দেয় সিটিজেনশিপ আইনকে প্রথমবারের জন্য অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা হয় কত সালে? সংশোধন, ঠিক আছে, সংশোধন করা হয় কত সালে? বা যদি কেউ আমার পুরোনো আইনের মিসইউজ করে তখন সেটা বুঝে আমাকে সংশোধন করতে হবে, ঠিক আছে। তো সংশোধন করা হয়েছিল 1986 সালে, ঠিক আছে। কত সালে? প্রথমবারের জন্য সংশোধন হয়েছিল 1986 সালে। এর পরবর্তীতে হয় 1992, 2003 এবং 2005 পরপর সিটিজেনশিপ অ্যাক্টকে সংশোধিত হতে দেখা যায়। কিন্তু কোশ্চেন দেয় পরীক্ষায়, প্রথম সংশোধন কত সালে হয়েছিল? 1986 সালে। এবং ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট কবে বেরিয়েছিল? 1955 সালে, ঠিক আছে। আর প্রথম সংশোধন হয়েছিল 1986 সালে, তারপরে 1992, তারপরে 2003, 2005, ঠিক আছে। বোঝা গেল? এবার যে প্রথম সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এসেছিল, তাতে কি বলা হয়েছিল আমরা একটু দেখব। ফার্স্ট সিটিজেনশিপ অ্যাক্ট 1955 যখন এসেছিল, তাতে কি বলা হয়েছিল আমরা দেখব। নাগরিকতা অধিনিয়ম, তাই তো, নাগরিকতা অধিনিয়ম, ঠিক আছে। 1955 প্রথম যখন সিটিজেনশিপ অ্যাক্ট আসে 1955 সালে, সেখানে কি বলা হয় আমরা দেখব। এখানে বলা হয় 5খানা বিধি দেওয়া হয়। কটা? 5খানা প্রসেস বলা হয়, ঠিক আছে। নাগরিকতা অধিনিয়ম 1950-এ কিভাবে নাগরিকত্ব পাবে লোকজন, তার জন্য 5খানা প্রসেস দেওয়া হয়, ঠিক আছে। 5খানা, 5 কতগুলো প্রসেস ছিল? 5খানা, ঠিক আছে। 5খানা প্রসেস ছিল, বোঝা যাচ্ছে? 5খানা প্রসেস ছিল। প্রথম প্রসেস হচ্ছে জন্মের আধারের উপর, ঠিক আছে। জন্ম, বাই বার্থ, ঠিক আছে, জন্মের আধারের উপর, জন্মের
আধার, অর্থাৎ বাই বার্থ। বাই বার্থ কি বলা হয়েছে প্রথমে? বাই বার্থ। এখানে কি বলা হয়, যদি কেউ ভারতে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে ভারতীয় নাগরিক হয়ে যাবে, ঠিক আছে? যদি কোনো ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে ভারতীয় নাগরিক হয়ে যাবে, ঠিক আছে? এবার এর মিসইউজ শুরু হয়। কীভাবে মিসইউজ শুরু হয়? পাকিস্তানরা কি করতে থাকে, প্রেগনেন্ট মহিলাদের ভারতে পাঠাতে থাকে, ঠিক আছে? দিয়ে তারা তো ভারতে বাচ্চা জন্মাতে থাকে, তারা বাই ডিফল্ট ভারতের নাগরিক হয়ে যেতে থাকে, ঠিক আছে? ইন্ডিয়া পড়ে যায় বিভাগে। পাকিস্তান করলে কি এটার মিসইউজ করতে থাকে, যেহেতু লেখা আছে এখানে বাই বার্থ, জন্মের আধারে নাগরিকত্ব পাওয়া যাবে, তাই জন্য পাকিস্তান কী করলো, প্রেগনেন্ট যত মহিলাদের সব ভারতে পাচার করে দিল, ঠিক আছে? এবার ভারতে এসে ওরা বাচ্চা পেদা করলো, ওই বাচ্চা হয়ে গেলো ভারতীয় নাগরিক। তারপরে ওরা জিহাদ বাহিনী করলো পাকিস্তান, ঠিক আছে? তো এইটাকে সামলানোর জন্য ভারত কী করে, 1986 সালে সংবিধান সংশোধন নিয়ে চলে আসে। বললাম না, ফার্স্ট সংবিধান সংশোধন হয়েছিল 1986, ঠিক আছে? তো এখানে বলা হলো তুমি ভারতে খালি জন্মালেই হবে না, ঠিক আছে? ভারতে খালি জন্মালেই হবে না, মাতা বা পিতাকে ভারতীয় হতে হবে। কোনো পাকিস্তানি ভারতে চলে আসছে, ইংরেজরা ভারতে চলে আসে, বাচ্চা করে দিচ্ছে, তাহলে ভারতীয় নাগরিক হয়ে যাবে? সরি, খেলা নাকি? এবার 1986 সালে সংবিধান সংশোধন আনা হলো, বললো যে তার মাতা অথবা পিতাকে ভারতীয় হতে হবে, তবেই সে ভারতে জন্মালে ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবে, ঠিক আছে? তাহলে কি হবে, 1986-তে কি বললো, মাতা অথবা পিতাকে, ফাদার অথবা মাদারকে কি হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, তাহলেই তার বাচ্চা ভারতীয়, এখানে জন্মালে ভারতীয় নাগরিক হবে, ঠিক আছে? ভারতীয় নাগরিকত্বে পাবে। আর আরেকটা কি হলো, এর পরবর্তীকালে 2003-এ আরেকখানা অ্যামেন্ডমেন্ট করা হলো, ঠিক আছে? 2003-এ আরেকখানা অ্যামেন্ডমেন্ট করা হলো, যেখানে বলা হলো 2003-এ কি হলো, আরেকখানা, প্রথম অ্যামেন্ডমেন্ট হলো 1986, আর 2003-এ আরেকখানা অ্যামেন্ডমেন্ট করে বলা হলো যে বাচ্চা জন্মাচ্ছে, খুব ভালো কথা, তার মাতা পিতা ভারতীয় হচ্ছে, সেটাও খুব ভালো কথা, কিন্তু মাতা পিতার কাছে ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে। কি থাকতে হবে? ভ্যালিড ডকুমেন্ট, ঠিক আছে? ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে, ঠিক আছে? মাতা পিতার কাছে ভ্যালিড ডকুমেন্ট থাকতে হবে। এই যে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে প্যান কার্ড, এত কার্ড ফার্ড এমনি তৈরি হচ্ছে না, এই যে ডকুমেন্ট, ভ্যালিড ডকুমেন্ট থাকার জন্য, ঠিক আছে? তবেই সেই বাচ্চা কী হবে, ভারতীয় নাগরিক হবে। অর্থাৎ বাচ্চাটাকে ভারতে জন্মাতে হচ্ছে, প্রথম কথা। সেকেন্ড কথা, তার মাতা অথবা পিতাকে ভারতীয় হতে হচ্ছে, কিন্তু ভারতীয় হবে সে, তার মাতা পিতা সেটা প্রমাণ করতে হবে। অর্থাৎ তার মাতা অথবা পিতার কাছে ভ্যালিড ডকুমেন্ট থাকতে লাগবে, ঠিক আছে? ভ্যালিড ডকুমেন্ট, যে প্রমাণপত্র, ভারতীয় নাগরিক, তার প্রমাণপত্র থাকতে লাগবে, তবেই তার বাচ্চা কী হবে, ভারতীয় নাগরিক হবে। এটা হলো জন্মের ভিত্তিতে। প্রথমটা আমরা দেখে নিলাম জন্মের ভিত্তিতে। এবার সেকেন্ডটা দেখবো বংশের ভিত্তিতে। কি দেখবো সেকেন্ডে? বংশের ভিত্তিতে। এবার আমরা দেখে নিলাম কি, বংশের আধারে, বংশের আধার, ঠিক আছে? জন্মের আধার দেখে নিলাম, এবার দেখবো বংশের আধার, ঠিক আছে? বংশের আধার কি জিনিস, বংশের আধারে কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে। এতে বলা হয়েছিল যে কোনো ব্যক্তি যদি দেশ অথবা বিদেশে জন্ম নিচ্ছে, তার পিতার ভিত্তিতে তার বংশকে ধরা হবে। তার বংশকে কিসের হিসাবে ধরা হবে? পিতার ভিত্তিতে তার বংশকে নির্ধারণ করা হবে। কার ভিত্তিতে? পিতার ভিত্তিতে তার বংশকে নির্ধারণ করা হবে, এবং সেই অনুযায়ী সে ভারতের নাগরিকতা হবে। কিন্তু সংবিধানে স্ত্রী এবং পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখার কথা না করে দিয়েছে। কি বলেছে সংবিধান? মেল আর ফিমেলের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না, ঠিক আছে? কোনো ডিসক্রিমিনেশন হবে না এখানে, ঠিক আছে? তাই জন্য বংশ খালি পিতার ভিত্তিতে না, মাতার ভিত্তিতেও ধরা হবে, ঠিক আছে? বংশ কেবলমাত্র পিতার ভিত্তিতে না, মাতার ভিত্তিতেও ধরা হবে। তো এই কথাটা বলা হয়েছিল, পিতার ভিত্তিতে বংশ পরম্পরাকে ধরার কথা বলা হয়েছিল 1955 সালে। 1955 সালে। এবার এই তখন জাজমেন্ট হয় যে না, মেল আর ফিমেল তো আলাদা না, এদেরকে তো কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, খালি পিতার ভিত্তিতে তাহলে কেন বংশ হবে, মাতার ভিত্তিতে কেন বংশ হবে না? তাহলে এরপরে 1992 সালে একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হলো। মনে পড়ছে কতগুলো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমরা এনেছিলাম? এর পরবর্তীকালে 1992 আবার সংশোধন করে বলা হলো, দেখো যেখানে যেখানে ভুল হয়েছে সেগুলোকে শুধরানোর জন্য জায়গা রাখা হয়, সেটাই হচ্ছে সংশোধন। তো এখানে ডিসক্রিমিনেশন হয়েছিল, পিতার ভিত্তিতে বংশকে বলা হয়েছিল, কিন্তু মাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল।
সেই ভুল শুধরে আবার 1992 সালে সংশোধন করা হয়, যেখানে বলা হয় পিতা না মাতা এবং পিতা উভয়ের ভিত্তিতেই বংশ নির্ধারণ করা যাবে, ঠিক আছে। তাই জন্য 1992 সালে আইন পাস করা হয়, যেখানে বলা হয় মাতা পিতা দুজনেরই আধারে এই বংশ ধরা হবে, ঠিক আছে। মাতা এবং পিতা দুজনেরই আধারে বংশ ধরা হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে বাই বার্থ এবং বংশের আধার আমরা বুঝে গেলাম কিভাবে হয় বংশের আধারে। 1955 সালে বলা হয়েছিল পিতার ভিত্তিতে বংশ ধরা হবে। 1992 অ্যামেন্ডমেন্ট হয়ে গেল, বললেন না খালি পিতা না, মাতা এবং পিতা উভয়ের ভিত্তিতেই বংশ নির্ধারিত হবে, ঠিক আছে। মেল আর ফিমেলের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন আনা যাবে না, ঠিক আছে। তো কি হলো এটা, দুখানা আমরা জেনে গেলাম পাঁচখানার মধ্যে। একটা জানলাম কি বাই বার্থ জন্মের ভিত্তিতে, আর একটা জানলাম আমরা বংশের ভিত্তিতে। এবার জানবো আমরা রেজিস্ট্রেশন বাই রেজিস্ট্রেশন অথবা পঞ্জীকরণ। এবারে আমরা কি জানবো 3 নম্বর বাই রেজিস্ট্রেশন, ঠিক আছে। রেজিস্ট্রেশন বা পঞ্জীকরণ, বাই রেজিস্ট্রেশন বা পঞ্জীকরণের ভিত্তিতে কিভাবে নাগরিকতা দেওয়া হবে সেইটার ব্যাপারে বলা হয়েছে, ঠিক আছে। এখানে কি বলা হলো, কোনো ব্যক্তি যদি বিদেশ থেকে কর্মসূত্রে ভারতে আসে এবং ভারতকে ভালো লেগে যায়, অর্থাৎ কোনো ব্যক্তি কোথা থেকে আসছে, বিদেশ থেকে কোথায় এলো, ভারতে চলে এলো, ঠিক আছে, এবং ভারতকে তার খুব ভালো লেগে গেল। অথবা কোনো ব্যক্তি বিদেশ থেকে ভারতে এলো এবং কোনো ভারতীয় মহিলাকে বিয়ে করলো বা বিবাহ করলো, ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে তাকে কোশ্চেন দেয় এখান থেকে কত বছর ভারতে থাকতে হবে। মিনিমাম 7 ইয়ার, মিনিমাম 7 বছর তাকে ভারতে থাকতে হবে, মিনিমাম 7 বছর তাকে ভারতে থাকতে হবে। তারপর সে এলিজিবল হবে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক আছে। রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করার জন্য সে এলিজিবল হবে। অর্থাৎ এবার যদি 7 বছর থাকার পর সে যদি চায় আমি ভারতীয় নাগরিকত্ব নিতে চাইছি, তাহলে সে 7 বছর থাকার পর এলিজিবল হবে রেজিস্ট্রেশন করার জন্য, এবং সে রেজিস্ট্রেশন করলেই তাকে নাগরিকত্ব দিতে হবে এরকম কিছু না। সেটা ডিপেন্ড করছে হোম মিনিস্ট্রির ওপর, গৃহ মন্ত্রণালয়ের ওপর, যে তাকে নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না। সেটা কার ওপর ডিপেন্ড করছে, হোম মিনিস্ট্রির ওপর, ঠিক আছে, হোম মিনিস্ট্রি, ঠিক আছে, হোম মিনিস্ট্রির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে বাই রেজিস্ট্রেশন কি, বিদেশ থেকে কোনো ব্যক্তি ভারতে এসে গেল এবং ভারতকে তার খুব ভালো লেগে গেল, অথবা সে ভারতে এসে ভারতীয় মহিলাকে বিবাহ করলো এবং সে ভারতের সিটিজেনশিপ নিতে চাইলো, সেই ক্ষেত্রে তাকে বলা হয় যে তুমি ভাই ভারতে 7 বছর সময় কাটিয়ে নাও, তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, যাও এবার বিন্দাস বসে ফর্ম ফিল আপ করো, আমাদের হোম মিনিস্ট্রি তোমাকে দেখবে তুমি কেমন লোকজন, খুব ভালো লোকজন হলে তোমাকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া, ঠিক আছে। তো বাই রেজিস্ট্রেশনে কীভাবে কেউ ভারতের নাগরিক হতে পারে সেইটিও এখানে বলা আছে, ঠিক আছে। 3খানা আমরা দেখে নিলাম, বাই বার্থ দেখলাম, আর কি দেখলাম বংশের আধারে, আর পঞ্জীকরণের ভিত্তিতে বা রেজিস্ট্রেশনের ভিত্তিতে। এবার দেখবো ন্যাচারালাইজেশন বা যেটাকে বলে দেশীকরণ। কি বলবো, ন্যাচারালাইজেশন বা যেটাকে বলে দেশীকরণ, দেশীকরণ বা ন্যাচারালাইজেশন, ঠিক আছে। কি দেখবো আমরা, ন্যাচারালাইজেশন। এবার আমরা দেখব দেশীকরণ বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে কিভাবে কোনো ব্যক্তিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হতে পারে। এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ভারতে চলে আসে কিন্তু না কর্মসূত্রে না বিবাহ সূত্রে সে ভারতে এসছে, জাস্ট তার ভারতকে ভালো লেগেছে বলে ভারতে চলে এলো, সেই ক্ষেত্রে যদি সে শিডিউল 8 অনুযায়ী, অনুসূচি 8 অনুযায়ী ভারতকে ভালো লেগেছে, ঠিক আছে, এবং সে ভারতের নাগরিকত্ব পেতে চাইছে, তাহলে তার কি এলিজিবিলিটি থাকতে হবে সেটা এখানে বলা হয়েছে দেশীকরণে, ঠিক আছে। অর্থাৎ না সে কর্মসূত্রে এসছে না বিবাহ সূত্রে এসছে, কিন্তু সে ভারতের নাগরিকত্ব চাইছে, কারণ তার ভারতকে খুব ভালো লেগেছে, তাহলে তার কি কোয়ালিফিকেশন থাকতে হবে সেটা এখানে বলা আছে। কি কোয়ালিফিকেশন থাকতে হবে, শিডিউল 8 অনুযায়ী 22খানা যে ল্যাঙ্গুয়েজ আছে, কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে আমাদের, 22খানা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তাকে পারদর্শী হতে হবে। শিডিউল 8 অনুযায়ী 22খানা দেশীয় ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটিতে তাকে খুব পারদর্শী হতে হবে, ঠিক আছে, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তাকে রপ্ত হতে হবে, ঠিক আছে। এবং ভারতে এটা একটা পয়েন্ট হলো, শিডিউল 8 অনুযায়ী 22খানা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি তাকে রপ্ত করতে হবে। 2 নম্বর পয়েন্ট কি, ভারতে তাকে 10 বছর থাকতে হবে। কত বছর, 10 বছর, 10 ইয়ার্স থাকতে হবে। আর 3 নম্বর পয়েন্ট কি, কলা বা বিজ্ঞান বা আর্টস বা সায়েন্সে তাকে খুব পারদর্শী হতে হবে, ঠিক আছে। আর্টস বা সায়েন্স, কলা বা বিজ্ঞান বিভাগে
ঠিক আছে, বিজ্ঞান বিভাগে তাকে পারদর্শী হতে হবে, তবে সে দেশীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেতে পারবে। ঠিক আছে, সে ভারতীয় নাগরিকত্ব হবে। তার মানে কি বলেছে দেশীকরণে? কোনো ব্যক্তি ভারতে এসছে না কর্মসূত্রে না বিবাহ সূত্রে, কিন্তু তার ভারতকে খুব ভালো লেগে গেছে এবং সে ভারতের নাগরিকত্ব পেতে চাইছে, তাহলে তার 3টে এলিজিবিলিটি থাকতে হবে। একটা হচ্ছে শিডিউল 8 অনুযায়ী 22খানা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে বিশাল পরিমাণে রপ্ত হতে হবে। এছাড়া 10 বছর মিনিমাম ভারতে থাকতে হবে এবং কলা এবং বিজ্ঞান বিভাগে এক্সট্রা অর্ডিনারি হতে হবে, পারদর্শী হতে হবে। এর একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই আদনান সামিকে। ঠিক আছে, আদনান সামি যে পাকিস্তানের বাসিন্দা কিন্তু ভারতে এসে ভারতের নাগরিকত্ব পেয়ে গেছে, যে হিন্দি ভাষাকে খুব ভালোভাবে রপ্ত করতে পেরেছে। হিন্দি 10 বছর থেকে গেছে এবং কলা বিভাগে নাকি খুব পারদর্শী, কলা বিভাগে প্রচুর পারদর্শী, তাই জন্য আদনান সামিকে দেশীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিক বানানো হয়েছে। ঠিক আছে, তো এরকম আমাদের ভারতীয় সংবিধানে বলা হয়েছে। কোনো বিদেশি, আদনান সামি পাকিস্তানের লোক, ঠিক আছে, তো এখানে এসে ভারতীয় নাগরিকত্ব পেয়ে গেছে, কারণ হচ্ছে হিন্দি ভাষাকে সে রপ্ত করেছে, তার মানে এটাকে ম্যাচ করে গেল। 22খানা ল্যাঙ্গুয়েজের মধ্যে 1খানা ল্যাঙ্গুয়েজ রপ্ত করলো, 10 বছর থেকে গেছে, ম্যাচ করে গেল। কলা বিভাগে এক্সট্রা অর্ডিনারি, তোমরা সবাই গান টান শোনো, ঠিক আছে, তাই জন্য সে ভারতীয় নাগরিক হয়ে গেল। এর পরবর্তীতে যে লাস্ট বিধি, 5 নম্বর বিধি, সেটা হচ্ছে কি অর্জিত ভূমি। অর্জিত ভূমি, অর্জিত ভূমি কি জিনিস? অর্জিত ভূমি। তাহলে খুব খারাপ, মুখে বলে দিচ্ছি, ঠিক আছে, অর্জিত ভূমি। ঠিক আছে, 5 নম্বরে কি বলা হচ্ছে? অর্জিত ভূমি। অর্থাৎ অর্জিত ভূমি মানে কি? অর্থাৎ কোনো দেশকে যদি আমরা বা কোনো স্থানকে যদি আমরা অর্জন করে থাকি, যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারি, ট্রিটি বা সন্ধির মাধ্যমে অর্জন করতে পারি, তাহলে সেই স্থানের যে লোকগুলো থাকবে, বাসিন্দারা থাকবে, তারা বাই ডিফল্ট ভারতের নাগরিক হয়ে যাবে। ঠিক আছে, কোনো স্থানকে যদি আমরা অর্জন করতে পারি, সেই স্থানের যে বাসিন্দারা থাকবে তারা অটোমেটিক্যালি ভারতের নাগরিক হয়ে যাবে। যেমনটা ঘটেছিল সিকিমের সাথে, যেমনটা ঘটেছিল কার সাথে? সিকিম, পড়েছিলাম আগের ক্লাসে, মনে আছে? সিকিমের সাথে সিকিম ভারতে আসতে চেয়েছিল, তাই জন্য ভারতের সিকিমের যে বাসিন্দারা ছিল তারাও ভারতীয় হয়ে গেছিল। ঠিক আছে, এইটা অর্জিত ভূমি। এই নাগরিকতা অধিনিয়মের অর্জিত ভূমির মাধ্যমে সিকিমের বাসিন্দাদের ভারতীয় বানানো হয়, ভারতীয় নাগরিক করা হয়েছিল। ঠিক আছে, যখন সিকিম ভারতে আসতে চেয়েছিল চাইনার ভয়ে। বোঝা গেল? এই অবধি বুঝে গেলাম আমরা। এরপরে এই যে 1955 যে নাগরিকতা অধিনিয়ম, এখানে তো 5খানা নাগরিকতা দেওয়ার ব্যাপারে কথা বলা হয়েছে এবং নাগরিকতা কীভাবে চলে যায় তার সম্বন্ধেও কিছু বলা হয়েছে। কীভাবে নাগরিকতা দেওয়া যায় সেটার ব্যাপারে যেমন বলা হয়েছে, আর নাগরিকতা কীভাবে যেতে পারে, ভারতীয় নাগরিকতা কীভাবে চলে যেতে পারে তারও সম্বন্ধে কিছু বলে দিয়েছে। ঠিক আছে, তো কী কী কারণে যেতে পারে? প্রথম হচ্ছে ত্যাগ। প্রথম কী জিনিস? সেটা হচ্ছে ত্যাগ। প্রথম কী জিনিস? সেটা হচ্ছে ত্যাগ। কি হচ্ছে ত্যাগ? কার ত্যাগ করবে? অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভারতের নাগরিকতা ত্যাগ করে, কিভাবে ত্যাগ করবে? অর্থাৎ তাকে কিছু করতে হবে না, সে যদি অন্য দেশের নাগরিকতা নিয়ে নেয় তাহলে অটোমেটিক তার ভারতের নাগরিকতা থাকবে না, ত্যাগ হয়ে যাবে। ঠিক আছে, যদি কোনো ব্যক্তি অন্য কোনো দেশের নাগরিকতা নিয়ে নেয়, অন্য কোনো দেশে সিটিজেনশিপ গ্রহণ করে নেয়, তাহলে তার আর ভারতীয় নাগরিকতা থাকবে না, সেটি বর্জিত হয়ে যাবে। ঠিক আছে, চলে যাবে। এরপর সেকেন্ড হচ্ছে বরখাস্ত। 2 নম্বরে কি বলা হয়েছে? বরখাস্ত করা। ঠিক আছে, রাষ্ট্রীয় বরখাস্ত করে দেওয়া। ঠিক আছে, 2 নম্বরে কি? বরখাস্ত। বরখাস্ত কখন করবে? বরখাস্ত কখন করা হবে? 2 নম্বরে কি বলা হয়েছে? বরখাস্ত। ঠিক আছে, ধরা যাক বরখাস্ত কেস কি? ধরা যাক ভারতের কোনো শত্রুপক্ষে, শত্রু দেশের কেউ সাপোর্ট করছে ভারত থেকে, বা এরকম ধরো ইন্ডিয়া চায়নার যুদ্ধ হচ্ছে। ঠিক আছে, কেউ ভারতকে সাপোর্ট না করে, ভারতকে সাপোর্ট না করে চায়নাকে সাপোর্ট করছে। ঠিক আছে, তাহলে তার নাগরিকত্ব সঙ্গে সঙ্গে বরখাস্ত করে দেবে, তো দেশদ্রোহী। ঠিক আছে, ভারত আর চায়না, ভারত বা অন্য কোনো শত্রু দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে ভারতে, সে ভারতে বসবাস করছে, ভারতীয় নাগরিক, কিন্তু সে ভারতকে সাপোর্ট না করে অন্য কোনো দেশকে সাপোর্ট করছে, তাহলে সেই ক্ষেত্রে তার নাগরিকতা ক্যান্সেল হয়ে যাবে, ভারতীয় নাগরিকতা বরখাস্ত হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ দেশদ্রোহিতার কথা বলা হয়েছে। ঠিক আছে, একেও দেশদ্রোহিতার মধ্যে রাখা হচ্ছে। ঠিক আছে, বরখাস্ত করা যাওয়া হবে, অর্থাৎ একেও দেশদ্রোহী হিসাবে ধরা হচ্ছে। ঠিক আছে, যদি কেউ ভারতের শত্রুপক্ষকে সাপোর্ট করে তাহলে তার নাগরিকতা চলে যাবে। ঠিক আছে, আরেকখানে কি বলা হয়েছে বিধি? আরেকখানে কি বিধি আনা হয়েছে? সেটা হচ্ছে বঞ্চিত করা। কি? বঞ্চিত করা। বঞ্চিত।
বঞ্চিত, বঞ্চিত ত্যাগ, বরখাস্ত এবং বঞ্চিত। ঠিক আছে, বঞ্চিততে কি বলা হয়েছে, যদি কেউ ভুল ডকুমেন্ট শো করে ভারতের নাগরিক হয়ে থাকে, অর্থাৎ ফ্রড কেস থাকে, মিথ্যা কেস থাকে, জাল কেস থাকে, ঠিক আছে, ভুল ডকুমেন্ট শো করে ভারতের নাগরিকত্ব হয়ে থাকে, নাগরিক হয়ে থাকে, তাহলে তার নাগরিকতা যদি স্ক্রুটিনি ধরা পড়ে যে সে ভুল ডকুমেন্ট শো করেছিল, তাহলে তার নাগরিকতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তার নাগরিকতা ক্যান্সেল হয়ে যাবে। এবং বলা হয়েছে যদি কেউ পার্মানেন্টলি বিদেশে থাকতে শুরু করে দিল, তাই আর আর নেই ভারতে, 20 বছর 25 বছর ধরে ভারতেই না, ওখানেই চাকরি বাকরি করছে, ওখানেই থাকছে, আর ভারতে আসছেও না, বিদেশেই থাকতে শুরু করে দিল, হ্যাঁ, একটা লং টাইম ধরে, অনেক বড় সময় ধরে, তাহলেও তার কী হলো, তাহলেও তার নাগরিকত্ব, ভারতের নাগরিকত্ব আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে, কারণ এখানে তো নাগরিকতা থাকলে হবে, এখানে তো ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এখানে তো আমরা ভারতের নাগরিক, তার তো প্রমাণ রাখতে লাগবে না, অনেক কিছু আছে না, আমাদের ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়, সেগুলো সে বিদেশে আছে, আমাদের কোনো দিচ্ছেই না ভারতে, তার মানে ভারতের সব জায়গা থেকে তার নাম কেটে যাচ্ছে আস্তে আস্তে। তো যখনই দেখবে যে একটা ব্যক্তি এতদিন ধরে ভারতের ট্যাক্স দেয়নি, 20 বছর ধরে, দীর্ঘ 25 বছর ধরে খাজনা দেয়নি, তাহলে অবভিয়াসলি তার নাগরিকত্ব আস্তে আস্তে ক্যান্সেল হয়ে যাবে, তাই না? সেটাও এখানে বঞ্চিত করার কথাটাও এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা এই অবধি দেখে নিলাম ভারতের নাগরিকত্ব অধিনিয়ম, আর কী কী ধরনের নাগরিক হয় সেটা আমরা একটু পরে ক্লাসে আমরা ডিসকাস করে নেবো। ঠিক আছে, তারপরে আমরা পার্ট 3-তে চলে যাবো। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর খুব গুরুত্বপূর্ণ ভিডিও, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়, একটুখানি বোরিং লাগতে পারে এই ক্লাসটা, একটুখানি বোরিং লাগতে পারে, কারণ এটা একটু বোরিংই, বোঝার তেমন কিছু নেই, মুখস্থ করার জিনিস। যাই হোক, তোমরা দেখো ভিডিওটি, আশা করি ভালো লেগেছে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।